হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আমরা ক্লাস 10-এর পর্যায় সারণী যে অধ্যায়টা আমরা শুরু করেছিলাম, এর আগে আমাদের দুটো ভিডিও হয়েছে পর্যায় সারণীর ওপরে। তো তোমরা অবশ্যই সেটা দেখে নেবে এবং তার সঙ্গে এগুলোর অনেক লিঙ্ক আছে, তা না দেখলে তোমরা অনেক বুঝতে পারবে না। তো চলো আমরা শুরু করি। আজকে হচ্ছে মৌলের ধর্মের পর্যাবৃত্ততা। প্রথম যে ধর্মটা নিয়ে আমরা পড়বো সেটা হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ। তো আমি কিছু এখানে একটা ছবি তোমাদের এঁকে দিয়েছি, যেটা দেখে আমি তোমাদের বুঝিয়ে দেবো, ঠিক আছে? তো এখানে এটা প্রথম পর্যায়, মানে যদি আমরা পর্যায় সারণীর কথা দেখি, পর্যায় সারণীতে এইগুলোকে বলা হয় পর্যায়, ঠিক আছে? এই বরাবর, মানে এই বরাবর যে আমরা যাচ্ছি সেটা হচ্ছে পর্যায়, আর এই ওপর থেকে নিচের দিকে এলে এটাকে বলা হয় শ্রেণী, ঠিক আছে? এটা হচ্ছে শ্রেণী, ঠিক আছে? এগুলো সব শ্রেণী, আর এই বরাবর পর্যায়, ঠিক আছে? তো প্রথম পর্যায়ে যে মৌল দুটো রয়েছে, একটা রয়েছে হাইড্রোজেন, হাইড্রোজেনের পরমাণু ক্রমাঙ্ক 1, আর হিলিয়াম, হিলিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 2। তো পারমাণবিক ব্যাসার্ধ কী সেটা আমরা প্রথমে জেনে নেব। তো পারমাণবিক ব্যাসার্ধ হচ্ছে যে কোনো পরমাণুর নিউক্লিয়াস থেকে, ঠিক আছে, কোনো একটা, সাপোজ আমরা ধরে নিলাম কোনো একটা পরমাণু, এটা হচ্ছে তার নিউক্লিয়াস, সবচেয়ে বাইরের কক্ষের যে ইলেকট্রনের যে দূরত্ব, ঠিক আছে? ধরে নিলাম কোনো একটা পরমাণুতে দুটো সেল রয়েছে, এটাকে বলা হয় ফার্স্ট সেল, এটাকে বলা হয় সেকেন্ড সেল, ঠিক আছে? এই ক্ষেত্রে এন দ্বারা সেলকে বোঝানো হয় n=1, n=2, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম কক্ষ, বাংলায় বলা হয় এটাকে প্রথম কক্ষ, আর এটাকে দ্বিতীয় কক্ষ। তো প্রথম কক্ষে দুটো ইলেকট্রন থাকতে পারে, আর তৃতীয় কক্ষে 8টা থাকতে পারে। তো আমরা কিছু ইলেকট্রন নিয়ে নিলাম, 3টে বা 4টে। তো এক্ষেত্রে আমরা পারমাণবিক ব্যাসার্ধ হিসেবে কোনটা দেখব, যে সবচেয়ে বাইরে যে ইলেকট্রন রয়েছে, এটা অথবা এটা অথবা এটা অথবা এটা, নিউক্লিয়াস থেকে তার যে দূরত্ব, ঠিক আছে, এই যে দূরত্ব, এটাকেই আমাদের বলা হয় পারমাণবিক ব্যাসার্ধ, যেটাকে আমরা আর দ্বারা লিখতে পারি, ঠিক আছে? তো সংজ্ঞাটা হয়ে যাবে এইরকম, যে কোনো পরমাণুর নিউক্লিয়াস থেকে, ঠিক আছে, বহিস্তম ইলেকট্রন কক্ষের যে দূরত্ব, সেটাকেই বলা হয় পারমাণবিক ব্যাসার্ধ। তোমাদের আমরা লিখে দিচ্ছি এটা, যে কোনো পরমাণুর নিউক্লিয়াস থেকে, কোনো পরমাণুর নিউক্লিয়াস থেকে বহিস্তম ইলেকট্রন কক্ষের দূরত্বই হলো পারমাণবিক ব্যাসার্ধ, ঠিক আছে? তো হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে নিউক্লিয়াস একটা, পরমাণু ক্রমাঙ্ক 1, মানে প্রোটন সংখ্যা 1 আর ইলেকট্রন 1, তাহলে এদের মধ্যে কি রয়েছে, একটা আকর্ষণ বল রয়েছে, ঠিক আছে? ইলেকট্রনকে আকর্ষণ করছে। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি নেক্সট যে মৌলটা রয়েছে হিলিয়াম, সেক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, যে এখানে নিউক্লিয়াস রয়েছে দুটো, প্রোটন রয়েছে দুটো, ঠিক আছে? 2 মানে দুটো ইলেকট্রন অথবা দুটো প্রোটন। তো এই দিক থেকে আকর্ষণ করছে, আবার এই দিক থেকে আকর্ষণ করছে। তো সেই ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো, এই আকর্ষণ করার ফলে এই যে সেলটা, ঠিক আছে, এটা আস্তে আস্তে এইভাবে আকর্ষণ করছে, তাহলে কি হচ্ছে, এইখানে গিয়ে, এই জায়গায় গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এটা ছোট হয়ে গেছে। তার মানে আমরা সাইজ বা পারমাণবিক ব্যাসার্ধ হাইড্রোজেনের থেকে হিলিয়ামের ছোট, ঠিক আছে? হাইড্রোজেনের পারমাণবিক ব্যাসার্ধ গ্রেটার দ্যান হিলিয়ামের থেকে আর হাইড্রোজেনের পারমাণবিক ব্যাসার্ধ ছোট। এরপরে আমরা সেকেন্ড পর্যায় বা দ্বিতীয় পর্যায়ে দেখব, যে প্রথমে যেটা রয়েছে দ্বিতীয় পর্যায়ে লিথিয়ামের পরমাণু ক্রমাঙ্ক রয়েছে 3, তাহলে আমরা এই প্লাসের জায়গায় লিখে নেব যে +3, ঠিক আছে? এখানে +3, মানে 3টে রয়েছে প্রোটন, 3টে প্রোটন থাকলে এখানে ইলেকট্রন থাকবে প্রথম সেলে দুটো, ঠিক আছে? তো ইলেকট্রন যে রাখার যে নিয়ম হচ্ছে, সেটা সূত্র হচ্ছে 2n², ঠিক আছে? সেটা তোমরা একটু দেখে নাও, যে অনেকে যদি না জেনে থাকো।
তো কোন সেলে ইলেকট্রন কতগুলো থাকবে তার নিয়ম হচ্ছে 2n²। n² হচ্ছে কক্ষপথের নাম্বার, মানে প্রথম কক্ষপথ না দ্বিতীয়, মানে কততম কক্ষপথ। n হচ্ছে কক্ষপথ, কক্ষ সংখ্যা, ঠিক আছে, সেল নাম্বার। তো যদি কে হয়, কে এর ক্ষেত্রে কি n সমান 1, তাহলে এখানে 2 × 1² = 2 বসবে। যদি আমরা কে এর পরে কে এল এর ক্ষেত্রে আমরা জানি যে n সমান 2, তাহলে এই ক্ষেত্রে 2 × 2² মানে 2 2 4, 4 × 2 8, ঠিক আছে, এইভাবে চলতে থাকবে। 2 × 3 স্কোয়ার, 3 3 9, 9 2 18, ঠিক আছে, এইভাবে চলতে থাকবে। তো এখানে দুটো ইলেকট্রন দিয়েছি, পরের সেলে কী হবে আমাদের 8টা ইলেকট্রন আসবে, কিন্তু যেহেতু এখানে দুটো যাওয়ার পরে 3টে থেকে একটা বাকি রয়েছে, তাহলে এখানে একটা ইলেকট্রন আমরা দিয়ে দেবো। এবার 3টে প্রোটন কী করবে, বাইরের সে একটা ইলেকট্রনকে আকর্ষণ করছে, ঠিক আছে, এখানে বাইরের একটা ইলেকট্রনকে 3টে প্রোটন আকর্ষণ করছে, তাহলে এই দূরত্বটা হচ্ছে আমাদের পারমাণবিক ব্যাসার্ধ। বেরিলিয়ামের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কটা ইলেকট্রন রয়েছে, বেরিলিয়ামের 4, প্রোটন সংখ্যা 4, তাহলে এই +4 হয়ে যাচ্ছে এখানে, তাহলে 4টা প্রোটন, ঠিক আছে, এখানে দুটো ইলেকট্রন বাকি রয়েছে, বাইরের দিকে দুটো, তাহলে এইখানে একটা আর এইখানে একটা। এবার আমরা দেখতে পাচ্ছি এই বরাবর ইলেকট্রন আকর্ষিত হচ্ছে, আবার এই বরাবর আকর্ষণ হচ্ছে, তাহলে এই যে আকর্ষণ, ঠিক আছে, সেলের যে আকর্ষণ, যে সেলে ইলেকট্রন রয়েছে সেই সেলটাকে নিউক্লিয়াস নিজের দিকে আকর্ষণ করছে, তাহলে এই আকর্ষণ করার ফলে কী হবে, সাইজটা পরবর্তীতে গিয়ে আরও ছোট হয়ে যাবে, ঠিক আছে। এখানে কিছুটা বড় ছিল, এখান থেকে গিয়ে এখানে আকর্ষণ বলটা বেড়ে যাওয়ায় একটু ছোট হয়ে গেছে, তারপরে বেরিলিয়ামে গিয়ে আরেকটু ছোট হয়ে যাবে, যেহেতু ইলেকট্রন সংখ্যা একটা করে বাড়তে থাকছে, এখানে 4 ছিল, এটা 5 হয়ে গেছে ইলেকট্রন, তাহলে এখানে দুটো ইলেকট্রন দেওয়ার পরে আমাদের এখানে 5টা ইলেকট্রন পড়ে থাকবে, ঠিক আছে, 1 2 3 4 5। এবার 5টা ইলেকট্রনকে কি করবে, 5টা প্রোটন আকর্ষণ করবে, এখানে 5টা প্রোটন চলে আসবে +5, তাহলে 5টা প্রোটন কি করবে, এদিক থেকে আকর্ষণ করবে, এদিক থেকে আকর্ষণ করবে, এদিক থেকে করবে, এদিক থেকে করবে, এই যে আকর্ষণ, তার ফলে এখান থেকে এখানে গিয়ে সাইজটা আরেকটু কমে গেছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইলেকট্রন সংখ্যা বা প্রোটন সংখ্যা বাড়ার সাথে সাথে, ঠিক আছে, প্রোটন সংখ্যা আস্তে আস্তে বাড়ছে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রোটন সংখ্যা এই বরাবর গেলে বাড়ছে, আর প্রোটন সংখ্যা বাড়ার সাথে সাথে কী হচ্ছে, পারমাণবিক ব্যাসার্ধ কমছে। কার্বনের ক্ষেত্রে যদি আমরা দেখি, কার্বনের 6টা ইলেকট্রন, 6টা প্রোটন 6টা ইলেকট্রন, তাহলে 6 প্রোটন, এখানে কী হয়ে যাবে, ইলেকট্রন সংখ্যা আরেকটা বেড়ে যাবে, এখানে এখানে একটু ভুল হয়েছে, যে এখানে টোটাল 5টা ইলেকট্রন, তাহলে দুটো প্রথম সেলে যাবে, পরের সেলে 3টে ইলেকট্রন থাকবে, তাহলে আমাদের পরের সেলে 3টে ইলেকট্রন থাকবে, দুটো হয়ে গেছে 3টে, ঠিক আছে, 5টা নয়, আর এখানে 6টা আছে, তাহলে প্রথম সেলে দুটো, পরের সেলে 4টে হয়ে যাবে ইলেকট্রন, তাহলে এই 4 দিক থেকে একে আকর্ষণ করবে, ঠিক আছে, তার ফলে সাইজটা এর থেকে আরও ছোট হয়ে গেছে, এখানে যাওয়ার ফলে আরও ছোট হয়ে গেছে। এরপরে কী হবে, নাইট্রোজেনের 7টা মোট প্রোটন আর 7টা ইলেকট্রন, তাহলে 7টা প্রোটন কী করবে, এই 7টা ইলেকট্রন প্রথম সেলে দুটো যাবে, পরের সেলে 5টা আসবে, তাহলে এই 5টা ইলেকট্রনকে 7টা প্রোটন আকর্ষণ করবে, ঠিক আছে। তাহলে আকর্ষণ করার জন্য এখান থেকে দেখো আরও সাইজটা আরও ছোট হয়ে যাচ্ছে, এখান থেকে গিয়ে আরও ছোট হয়ে যাচ্ছে, এখান থেকে গিয়ে আরও ছোট হয়ে যাচ্ছে। তাহলে আমরা প্রথম পর্যায়ের ক্ষেত্রে দেখলাম যে হাইড্রোজেনের সাইজ হচ্ছে বড় হিলিয়ামের থেকে, ঠিক আছে। এরপরে ফ্লোরিন থেকে আবার নিয়নে যদি আমরা যাই, ফ্লোরিন থেকে নিয়ন, ঠিক আছে, ভালো করে লক্ষ্য করো, ফ্লোরিন থেকে নিয়ন, তো নিয়ন হচ্ছে একটা নিষ্ক্রিয় গ্যাস, আর নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে নিয়নের ক্ষেত্রে কি হয়, যে এরকম একটা নিয়ন রয়েছে, আরেকটা এরকম নিয়ন রয়েছে, তো এদেরকে বলা হয়, এটা তোমরা এখন বুঝতে পারবে না, যে ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল এদের মধ্যে কাজ করে, নাম হচ্ছে ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল, ভ্যান ডার তাহলে এই ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল কাজ করার জন্য এদের যে পারমাণবিক ব্যাসার্ধটা পাবো, সেটা এইটা
প্লাস এটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয়, ঠিক আছে। এইটা অথবা এইটা, এখান থেকে এইটা অথবা এখান থেকে এইটা হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ হয়ে যাচ্ছে নিয়নের ক্ষেত্রে। তাহলে নিয়নের ক্ষেত্রে কি হবে, যে ফ্লুরিনের থেকে কিছুটা হলে এই ব্যাসার্ধটা বেড়ে যাবে, ঠিক আছে। এই নিয়নের গিয়ে একটা আমরা ব্যতিক্রম দেখতে পাবো, বৃদ্ধি পাই, ঠিক আছে। এখান থেকে গিয়ে সাইজ, পারমাণবিক ব্যাসার্ধ কি হচ্ছে, পারমাণবিক ব্যাসার্ধ কমছে এই বরাবর, মানে পর্যায় বরাবর আমরা দেখতে পেলাম পারমাণবিক ব্যাসার্ধ কমছে। এবার আমরা দেখব যে শ্রেণী বরাবর, এটা মুছে দিচ্ছি। তো শ্রেণী বরাবর কি হবে, যদি আমরা প্রথম শ্রেণীর কথা ভাবি, ফার্স্ট গ্রুপ 1, তাহলে গ্রুপ 1-এ কে রয়েছে, হাইড্রোজেন রয়েছে, তারপরে লিথিয়াম রয়েছে, তারপরে রয়েছে আমাদের সোডিয়াম, পটাশিয়াম, তারপরে রয়েছে রুবিডিয়াম, তারপরে রয়েছে সিজিয়াম, তারপরে রয়েছে ফ্রান্সিয়াম, ঠিক আছে। তো এই বরাবর যদি আমরা নিচের দিকে আসি, ওপর থেকে নিচে, তার মানে পর্যায় বরাবর আমরা দেখতে পেলাম, আমরা পর্যায় বরাবর কি দেখতে পেলাম, পর্যায় বরাবর লিখে নাও যে বাম দিক থেকে ডান দিকে গেলে, বাম দিক থেকে ডান দিকে কি হয়, আকার ছোট হতে থাকে, ঠিক আছে। এটা আমরা কনক্লুশন পেলাম, সিদ্ধান্ত পেলাম, ঠিক আছে। পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে আকার ছোট হতে থাকে। এবার আমরা শ্রেণী বরাবর দেখব, ঠিক আছে। এটা হচ্ছে শ্রেণী বরাবর। শ্রেণী বরাবর কোথায়, ওপর থেকে নিচে, ঠিক আছে। ওপর থেকে আমরা নিচের দিকে দেখব যে কি হচ্ছে। তো হাইড্রোজেনের ক্ষেত্রে একটাই প্রোটন রয়েছে, একটাই ইলেকট্রন রয়েছে, তাহলে এখানে একটাই সেল থাকবে। লিথিয়ামের ক্ষেত্রে 2টো সেল রয়েছে, ঠিক আছে। 3টে ইলেকট্রন রয়েছে, 3টে প্রোটন রয়েছে, তাহলে প্রথম সেলে 2টো, তারপরে সেলে 1টা। সোডিয়ামের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে একটা সেলে, প্রথম সেলে 2টো, মানে টোটাল রয়েছে সোডিয়ামের 11 ইলেকট্রন, তাহলে প্রথম সেলে 2টো, দ্বিতীয় সেলে 8, ঠিক আছে। 1 2 3 4 5 6 7 8, আর আরেকটা রয়েছে 11, তাহলে 8 আর 2 10 হয়েছে আমাদের, 11-এর জন্য আরেকটা সেল, তাহলে একটা সেল বেড়ে যাচ্ছে এখানে। পটাশিয়ামের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে এখানে প্রথমে 2টো থাকবে, তারপরে 8টা থাকবে, তারপরে আবার 2 আর 8-এ কত হলো 10, তারপরে আবার 8টা থাকবে, তারপরে আবার একটা থাকবে, ঠিক আছে। মানে এখানে সেল হচ্ছে আমাদের n সমান 1 দেখতে পাচ্ছি, একটাই সেল, ঠিক আছে। এক্ষেত্রে আমরা দেখতে পেলাম 2টো সেল, এখানে হচ্ছে n সমান 2, ঠিক আছে। সেল সংখ্যা হচ্ছে এখানে 2টো, এখানে আমরা দেখতে পাচ্ছি 1 2 3, 3টি সেল, ঠিক আছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4, 4টি সেল, ঠিক আছে। তাহলে আস্তে আস্তে সেল বাড়ছে, তার মানে কি আমরা বুঝতে পারছি যে সেল বাড়ার সাথে সাথে, যেহেতু কোনো একটা জায়গায় যদি ঘর সংখ্যা বাড়তে থাকে তাহলে সাইজটা অবশ্যই বড় হবে, তার জায়গাটার সাইজ সেক্ষেত্রে অবশ্যই বড় হবে। সেরকমভাবে এখানে সাইজটা আমরা দেখতে পাচ্ছি এই বরাবর যদি নেওয়া হয়, ওপর থেকে নিচের দিকে, যেহেতু সেল সংখ্যা বাড়ছে, সেল সংখ্যা বাড়ার সাথে সাথে আমাদের সাইজও বাড়তে থাকছে, ঠিক আছে। তাহলে আমরা এখানে পেলাম যে ওপর থেকে নিচে পরমাণুর আকার কি হবে, পারমাণবিক ব্যাসার্ধ আকার বড় হয় বা বাড়তে থাকে, ঠিক আছে। আকার বাড়তে থাকে ওপর থেকে নিচের দিকে। তাহলে আমরা বুঝে গেলাম যে পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে আকার ছোট হবে, আর ওপর থেকে নিচে নামলে শ্রেণী বরাবর আকার বড় হবে, ঠিক আছে। এরপরে যে টপিকটা আমরা পড়ব সেটা হচ্ছে আয়নী ভবন বিভব, আয়নী ভবন বিভব বা আয়নী ভবন শক্তি, বা এটাকে বলা হয় আয়োনাইজেশন পোটেনশিয়াল,
ঠিক আছে, আয়নাইজেশন পোটেনশিয়াল বা আয়নাইজেশন এনার্জি। তো এক্ষেত্রে আমাদের কেমন হয় যে যদি আমরা কোনো একটা মৌল নিই, সেই মৌলটা অবশ্যই হতে হবে গ্যাসীয় এবং প্রশম বিচ্ছিন্ন পরমাণু। ঠিক আছে, কোনো একটা মৌল যেটা গ্যাসীয় অবস্থায় থাকতে হবে, প্রশম থাকতে হবে, বিচ্ছিন্ন পরমাণু হতে হবে। ঠিক আছে, কারণ যদি আমরা কঠিনের ক্ষেত্রে দেখি, তাহলে কোনো একটা কঠিনের ক্ষেত্রে কী হয়, অণু পরমাণুগুলো একসঙ্গে সব যুক্ত অবস্থায় থাকে, তাহলে একটা পরমাণুকে নিয়ে আলাদাভাবে আমাদের পরীক্ষা করা সম্ভব হবে না যে তার আকার কেমন, এই আয়নীভবন বিভব কত হবে। ঠিক আছে, অনেক এই পরমাণু রয়েছে, সেই জন্য আমাদের গ্যাসীয় অবস্থায় কি হয়, গ্যাসীয় অবস্থার ক্ষেত্রে অণু পরমাণুগুলো একটু দূরে দূরে থাকে। ঠিক আছে, আলাদা থাকে, তাই সেই জন্য আমাদের এটা গ্যাসীয় নিতে হয়। গ্যাসীয় অবস্থায় এখানে কিছুটা কী করতে হবে, এনার্জি দিতে হবে, যেটাকে আমরা আই নিলাম, I1 নিলাম। ঠিক আছে, তো এরপরে কী হবে, আয়ন এনার্জি দেওয়ার জন্য এই মৌলের ওপরে আয়ন এনার্জি প্রয়োজন মানে দেওয়ার ফলে কি হয়েছে, একটা ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, তারপরে M+ আর একটা ইলেকট্রন। ঠিক আছে, তো এই যে আয়ন শক্তি, এটাকেই বলা হয় আমাদের আয়নীভবন বিভব বা আয়নাইজেশন এনার্জি বা আয়নাইজেশন পোটেনশিয়াল। তো এটাকে আমাদের অবশ্যই প্রথম হিসেবে বলতে হবে, যে প্রথম আয়নীভবন বিভব। প্রথম কেন বলছি সেটাও আমরা বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো কোনো একটা ধরে নিলাম আমরা, যদি ধরে নিই যে সোডিয়াম ধরে নিলাম, ঠিক আছে, এই ম্যাগনেসিয়াম ধরে নিলাম। তো ম্যাগনেসিয়ামের প্রথম কক্ষপথে 2টো ইলেকট্রন থাকে, তারপরে 8টা ইলেকট্রন থাকে, 4 5 6 7 8, তারপরে আবার 2টো ইলেকট্রন থাকে। ঠিক আছে, তো প্রথমে আমরা কি করব, যে এই ইলেকট্রনটাকে কিছু এনার্জি দেব। ঠিক আছে, এনার্জি দেওয়ার ফলে এই ইলেকট্রনটা বাইরে বেরিয়ে যাবে, তার ফলে ইলেকট্রন যখন বাইরে এখানে চলে এসছে ইলেকট্রনটা, ঠিক আছে, তার ফলে কি হবে, একটা ইলেকট্রন কমে গেছে ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে। এটাকে যদি আমরা ম্যাগনেসিয়াম হিসেবে ভাবি, ম্যাগনেসিয়ামের একটা ইলেকট্রনকে আমরা বের করে দিয়েছি, তার ফলে একটা ইলেকট্রন কমে গেছে, তাহলে কি হয়ে যাবে, এটা প্লাস চার্জ হয়ে যাবে, মানে Mg+ হয়ে যাবে। তাহলে Mg+ হয়ে যাওয়ার জন্য, প্লাস করার জন্য একে যতটা এনার্জি দিতে হয়েছে সেটাই হচ্ছে আমাদের প্রথম আয়নীভবন বিভব। কারণ এখানে আরও একটা ইলেকট্রন রয়েছে, এই ইলেকট্রনটাকে যদি আমরা বাইরে বের করতে চাই, ঠিক আছে, নিউক্লিয়াসের আকর্ষণী ক্ষমতা, এই তো নিউক্লিয়াস একে আকর্ষণ করে রয়েছে, এই আকর্ষণী ক্ষমতার বাইরে বের করে নিয়ে যেতে গেলে আবার আমাদের কিছু এনার্জি দিতে হবে, যেটাকে আমরা ধরি যদি I2, তাহলে এটাকে বলা হয় দ্বিতীয় আয়নাইজেশন বিভব, দ্বিতীয় আয়নীভবন বিভব, দ্বিতীয় আয়নীভবন বিভব বা দ্বিতীয় আয়নাইজেশন এনার্জি বা দ্বিতীয় আয়নাইজেশন পোটেনশিয়াল। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমরা এটাকে প্রথম হিসাবেই বলবো, কারণ পরবর্তীতে আরেকটা ইলেকট্রন বের করলে সেটা দ্বিতীয় হবে এবং এখানে Mg2+ চলে আসবে। ঠিক আছে, এবং সবসময় আমরা মনে রাখবো যে I2 যেটা, সেটা সবসময় I1 থেকে বেশি হবে। যদি আমরা আরেকটা ইলেকট্রন বের করতে চাই, তাহলে এনার্জি এখান থেকে যদি আমরা দিতে চাই, তাহলে আবার এনার্জি দিতে হবে, তাহলে সেটা হয়ে যাবে I3। তাহলে I3টা কী হবে, আরও বেশি হবে, কারণ এখানে যখন ইলেকট্রন কমতে থাকছে, একটা ইলেকট্রন কমে যাওয়ার সাথে সাথে কী হচ্ছে, এর উপর যে আকর্ষণী যে ক্ষমতা, সেই আকর্ষণ ক্ষমতাটা খুব বেড়ে যাচ্ছে আস্তে আস্তে। এটা যখন বেরিয়ে যাবে, এই ইলেকট্রনের উপর আকর্ষণ ক্ষমতা আরও বেড়ে যাচ্ছে, তাহলে সেই আকর্ষণী ক্ষমতা থেকে আমাদের বাইরে নিয়ে আসতে গেলে আরও বেশি পরিমাণে এনার্জি প্রয়োগ করতে হবে। ঠিক আছে, আরও বেশি করে এনার্জি দিতে হবে, তবেই সেই ইলেকট্রনটাকে আমরা বাইরে বের করে নিয়ে আসতে পারবো। কীভাবে, ওই নিউক্লিয়াসের আকর্ষণী ক্ষমতার বাইরে বেরিয়ে নিয়ে এসে ধনাত্মক আধানে পরিণত করতে পারবো। যদি আমরা এর উল্টো ঘটনার কথা পড়ি, ঠিক আছে, এখানে আমরা কি পড়ছি, যে এখানে আমরা পড়ছি যে কোনো একটা পরমাণু থেকে ইলেকট্রনকে বাইরে বের করে নিয়ে যাওয়ার জন্য যেটা ঘটছে, যে এনার্জিটা দিতে হয়, সেটাকে বলা হয় আয়োনাইজেশন এনার্জি। কিন্তু এক্ষেত্রে তো আমাদের এনার্জি দিতে হচ্ছে, তাহলে এনার্জি যখন দিতে হয়, মানে এখানে এনার্জি অ্যাবজর্ব হচ্ছে, এনার্জি শোষণ হচ্ছে, তাহলে এনার্জি শোষণ করার ফলে এনার্জি যখন শোষিত হয়, ঠিক আছে, এনার্জি শোষিত হয়, তখন সেটাকে বলা হয় আমাদের যে তাপ কি হচ্ছে, শোষিত হচ্ছে, তাহলে তাপ
শোষী বিক্রিয়া, তাপশোষী বিক্রিয়া বা এন্ডোথার্মিক, ইংরেজিতে একে বলা হয় এন্ডোথার্মিক রিয়াকশান, এন্ডোথার্মিক রিয়াকশান বা তাপশোষী বিক্রিয়া। কিন্তু যদি আমরা মনে করি একটা ক্লোরিন নিয়েছি, ঠিক আছে, ক্লোরিনের এখানে 2টো ইলেকট্রন রয়েছে, তারপরে 8টা ইলেকট্রন রয়েছে, 2 3 4 5 6 7 8, তারপরে 7টা ইলেকট্রন রয়েছে, ঠিক আছে, 1 2 3 4 5 6 7। তো এখানে যদি আমরা বাইরে থেকে একটা ইলেকট্রন কি করি, বাইরে থেকে একটা ইলেকট্রন নিয়ে এসে এখানে অ্যাড করি, তাহলে কি হয়ে যাবে, এর ইলেকট্রন বিন্যাস হয়ে যাবে 288, মানে 18টা ইলেকট্রন হয়ে যাবে এর, ঠিক আছে। আর যেই ইলেকট্রন বিন্যাসটা কার রয়েছে, আর্গনের রয়েছে, আর্গনের 18 রয়েছে এবং 288, আর এটা হচ্ছে একটা স্থায়ী ইলেকট্রন বিন্যাস। তাহলে এখানে কি হবে যে ক্লোরিন পরমাণু কি করবে, যে স্থায়ী ইলেকট্রন বিন্যাস লাভের জন্য যখন একটা ইলেকট্রন নেবে, ইলেকট্রন নেওয়ার সময় কিছুটা পরিমাণ এনার্জি রিলিজ করবে, ঠিক আছে, মাইনাস, এখানে আয়ন যদি ধরি, তাহলে ইলেকট্রন যোগ করা, কোনো একটা পরমাণুতে একটা ইলেকট্রন যোগ করা, সেই ঘটনাটাকে আমাদের বলা হয় ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন আসক্তি, বা ইংরেজিতে বলা হয় ইলেকট্রন অ্যাফিনিটি। ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন আসক্তি, ঠিক আছে। তার মানে আয়নীভবন বিভবের উল্টো ঘটনাটা হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন আসক্তি। মানে একটা ইলেকট্রন বের করার জন্য, ধনাত্মক আয়নে পরিণত করার জন্য যে এনার্জি দিতে হয় সেটাকে বলছি আয়নীভবন বিভব, আয়নাইজেশন এনার্জি। আর কোনো একটা পরমাণুতে ইলেকট্রন যোগ করতে গেলে যতটা পরিমাণ এনার্জি সেই মানে সিস্টেম থেকে বেরিয়ে যায়, কোনো একটা পরমাণু থেকে যতটা এনার্জি মুক্ত হয় বা বাইরে বেরিয়ে যায়, ঠিক আছে, সেটাকে বলা হয় আমাদের ইলেকট্রন আসক্তি। তো এই যে আয়নীভবন বিভব, সেটার পরিবর্তন কিভাবে হবে, তো আকার যে পারমাণবিক যে ব্যাসার্ধ রয়েছে, আয়নীভবন বিভব একবারে ব্যস্ত সম্পর্ক হচ্ছে পারমাণবিক আকারের, ঠিক আছে। পারমাণবিক আকারের সঙ্গে ব্যস্ত সম্পর্ক। তার মানে আমরা যদি পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে যাই, ঠিক আছে, এটা ধরে নিলাম আমরা পর্যায়, ঠিক আছে, পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিক, তাহলে বাম দিক থেকে ডান দিকে গেলে আমরা কি পড়েছি, যেহেতু আকার বড় হচ্ছে, তারপরে কি বললাম, যে এটা আকারের সাথে ব্যস্ত সম্পর্ক, তাহলে আয়নীভবন বিভবটা কি হবে, আকার ছোট হয়, সরি এটা ভুল লিখলাম, যে আকার পর্যায় বরাবর আকার ছোট হবে, তাহলে আয়নীভবন বিভব এর যেটা মান বাড়বে, ঠিক আছে। আয়নীভবন বিভবের মান বাম দিক থেকে ডান দিকে গেলে বাড়বে। আবার যদি আমরা শ্রেণী বরাবর নিচের দিকে আসি, নিচের দিকে আমরা কি দেখেছি, যে আকার বড় হচ্ছে, তার মানে এই আয়নীভবন বিভবটা কি হবে, নিচের দিকে গেলে কম হবে, ঠিক আছে, বা কমবে, ঠিক আছে, বোঝা গেছে যে পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে আকার যেহেতু ছোট হবে, তাই আয়নীভবন বিভব বাড়বে। আর ওপর থেকে নিচে, ঠিক আছে, শ্রেণী বরাবর যদি আমরা দেখি, ওপর থেকে নিচে আকার বড় হবে, তার জন্য আয়নীভবন বিভব কমবে। তাহলে প্রথম পর্যায়ে যেটা রয়েছে সব এই দিকে লাস্টে, ঠিক আছে। তো এটা তোমরা ভালো করে দেখে নাও, বুঝে নাও। এরপরে আমরা চলে আসছি যে তাহলে আমরা কোন মৌলের ক্ষেত্রে সব থেকে বেশি আর কোন মৌলের ক্ষেত্রে সব থেকে কম দেখতে পাবো। তো এটা হচ্ছে শ্রেণী, এই বরাবর শ্রেণী, আর পর্যায় হচ্ছে এই বরাবর। তো প্রথম পর্যায়ে যেহেতু হাইড্রোজেন আছে, হাইড্রোজেনের সাইজ কিছুটা বড়, আর লাস্টে রয়েছে 18তে রয়েছে হিলিয়াম, ঠিক আছে।
তো হাইড্রোজেনের সাইজ বড়, লিথিয়ামের সাইজ সব থেকে ছোট, তারপরে তো নিচের দিকেও আবার সাইজ বাড়ছে, তাহলে এইটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সাইজ সব থেকে যদি ছোট হয়, ঠিক আছে, সব থেকে ছোট, তাহলে আমরা পড়লাম যে আয়নীভবন বিভব সাইজের সাথে মানে পারমাণবিক ব্যাসার্ধের সাথে ব্যস্তানুপাতিক। তাহলে এই ক্ষেত্রে হিলিয়ামের যে আয়নীভবন বিভব সর্বোচ্চ আয়নীভবন বিভব সর্বোচ্চ হচ্ছে হিলিয়ামের। ঠিক আছে, এই কোশ্চেনটা ভালো করে মনে রাখবে যে আয়নীভবন বিভব সর্বোচ্চ হবে হিলিয়ামের, আর সব থেকে যেটা কম হবে সেটা হয়ে যাবে সিজিয়ামের। ঠিক আছে, এই বরাবর যদি আমরা আসি, হিলিয়াম, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। ঠিক আছে, তাহলে সিজিয়ামের ক্ষেত্রে আয়নীভবন বিভবের মান সর্বনিম্ন হবে। কেন হবে? কারণ এখানে ফ্রান্সিয়াম বলে আরেকটা পরমাণু রয়েছে, এটা যেহেতু তেজস্ক্রিয় মৌল, তেজস্ক্রিয় মৌলকে বাদ দিয়ে এটার ক্ষেত্রে আমরা দেখতে পাবো সর্বনিম্ন মান হবে আয়নীভবন বিভবের। এবার আয়নীভবন বিভবের আমরা কিছু পরীক্ষালব্ধ মান দেখে নেব। তো এখানে আমরা আয়নীভবন বিভবের কিছু মান নিয়ে নিয়েছি। ঠিক আছে, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। তো এই ক্ষেত্রে তোমরা যদি মানগুলো লক্ষ্য করো তাহলে এটা কি বরাবর রয়েছে? লিথিয়ামের 3, বেরিলিয়ামের 4, 5, 6, 7, 8, 9, 10। প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা দুটোই বাড়ছে। তো আয়নীভবন বিভব আমরা কি পড়েছিলাম যে কোনো একটা ইলেকট্রনকে সেই পরমাণু থেকে বের করার জন্য যে এনার্জি দিতে হয় সেটা। তো অবশ্যই এখানে ইলেকট্রনের যে বিন্যাস, এই পরমাণুর মধ্যে যে ইলেকট্রনের বিন্যাস, এই পরমাণুর মধ্যে যে ইলেকট্রনের বিন্যাস, তার উপরেই নির্ভর করছে আয়নীভবন বিভবের মান। ঠিক আছে, তো আমরা দেখতে পাচ্ছি যে 520 থেকে মানে এদিক বরাবর গেলে কি হবে? সাইজ, আকার, যে আমি তো বললাম যে আকার এদিক বরাবর গেলে ছোট হয়, তো আকারের সাথে আয়নীভবন বিভব কি যেহেতু ব্যস্তানুপাতিক, তাই এই বরাবর কি বাড়ার কথা, এই বরাবর আস্তে আস্তে বাড়তে থাকবে। কিন্তু দেখা যাক যে 520-তে গিয়ে 899 বেড়েছে, কিন্তু 820-র পর এটা 801 হয়ে গেছে, মানে এখানে বোঝা যাচ্ছে যে এই গ্যাপটা একটু বেশি হয়ে গেছে। এখানে বাড়ছে ঠিকই আছে, কিন্তু এখানে একটু বেশি বেড়ে গেছে, অতিরিক্ত বেড়ে গেছে। তো সেটা কেন হচ্ছে? তো অবশ্যই এটা ইলেকট্রন বিন্যাসের একটা কারণ, যে এখানে কি রয়েছে, দুটো সেল রয়েছে, একটা কে সেল রয়েছে, একটা এল সেল রয়েছে। তো কে সেলে তোমরা এগুলো বুঝতে পারবে না, তবুও দেখে নাও যে 1s কে সেলে রয়েছে 2s আর 2p। ঠিক আছে, তো এস একটা সাবসেল বলা হয়, মানে সেলের ভিতরে হচ্ছে সাবসেল বা উপকক্ষ, বাংলায় বলা হয় উপকক্ষ। তো এখানে যখন দুটো ইলেকট্রন দেওয়া হবে, বেরিলিয়ামের ক্ষেত্রে 4টে আর এখানে দুটো, এসে দুটো ইলেকট্রন থাকে আর পিতে 6টা করে ইলেকট্রন থাকতে পারে ম্যাক্সিমাম। তো এই যে ইলেকট্রন বিন্যাসটা, তো ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে মানে ফুলফিল্ড ইলেকট্রন, মানে এখানে দুটো ইলেকট্রন থাকতে পারে, দুটোই রয়েছে। তাহলে সম্পূর্ণভাবে যখন ফুলফিল ইলেকট্রন আমরা কোনো একটা পরমাণুর ক্ষেত্রে দেখতে পাবো ইলেকট্রন বিন্যাস, তাহলে সেই পরমাণুটা খুব বেশি স্থায়ী হয়। তাহলে এই পরমাণুটা যখন বেশি স্থায়ী, তাহলে স্থায়ী পরমাণু থেকে একটা ইলেকট্রন বের করার জন্য কি আমাদের বেশি এনার্জি দিতে হবে, সেই জন্য এই মানটা বেড়ে গেছে। আবার আমরা যদি দেখি এই বরাবর গিয়ে বাড়লো, বেড়েছে, ঠিক আছে, এই বরাবর গিয়ে বেড়েছে, ঠিক আছে, এখানে গিয়ে আবার কমে গেছে, তার মানে এই গ্যাপটা আরেকটু বেশি হয়ে গেছে। তাহলে এই ক্ষেত্রেও যদি আমরা দেখতে চাই, তো প্রথম সেলে আছে 1s, তারপরে আছে 2s, তারপরে আছে 2p। তো নাইট্রোজেনের 7টা ইলেকট্রন, প্রথম এসে যায় এসে দুটো, আর বাকি রয়েছে 2, 2, 4 আর এখানে 3, তাহলে 3টে রয়েছে। তো 3টের ক্ষেত্রে পি এর ক্ষেত্রে বলা হয় যে 3টে অরবিটাল থাকে। ঠিক আছে, 3টে কক্ষক থাকে। তো কক্ষকে এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন আর এখানে একটা ইলেকট্রন, এই 3টে ইলেকট্রন মানে কি এটাকে বলা হয় হাফ ফিল্ড, মানে এখানে টোটাল 6টা ইলেকট্রন থাকতে পারে, টোটাল 6টা, তাহলে অর্ধেক ফিল্ড রয়েছে। ঠিক আছে, 3টে ইলেকট্রন রয়েছে অলরেডি, এখানে 6টা থাকতে পারে কিন্তু 3টে রয়েছে, তার মানে কি এটাকে বলা হয় হাফ ফিল্ড। আর আগেরটাকে আমরা বললাম ফুল ফিল্ড, সম্পূর্ণরূপে ভর্তি রয়েছে। ঠিক আছে, ফুল ফিল্ড। তাহলে হাফ ফিল্ড আর ফুল ফিল্ড এই দুটো যখন
কনফিগারেশন বা ইলেকট্রন বিন্যাস এই দুটো আমরা কোনো পরমাণুর ক্ষেত্রে দেখতে পাবো, তখন সেক্ষেত্রে কি হয় যে সেই পরমাণুটা অনেক বেশি স্থায়ী হয়। তাহলে স্থায়ী পরমাণু থেকে ইলেকট্রন বের করতে গেলে আমাদের বেশি পরিমাণে এনার্জি সাপ্লাই দিতে হবে, তার জন্য আমাদের আয়নীভবন বিভবের মানটা অনেক বেড়ে যায়। ঠিক আছে, বোঝা গেছে? তো আমরা এবার নেক্সট টপিক চলে আসবো, তড়িৎ ঋণাত্মকতা। টপিক নাম্বার 3 হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা, যেটাকে আমরা ইংরেজিতে বলি ইলেকট্রোনেগেটিভিটি। তো তড়িৎ ঋণাত্মকতা কখনোই একটা এলিমেন্টের ক্ষেত্রে প্রযোজ্য নয়। ঠিক আছে, মানে যখন সে আলাদাভাবে ফ্রি থাকছে বা মুক্ত অবস্থায় থাকছে তখন কখনো এই তড়িৎ ঋণাত্মকতা টার্মটা প্রযোজ্য হয় না। কখন প্রযোজ্য হয়? যখন যে কোনো একটা পরমাণু, যেমন ধরি যদি হাইড্রোজেন, ঠিক আছে, হাইড্রোজেন একটা ইলেকট্রন দিয়েছে আর ফ্লোরিন একটা ইলেকট্রন দিয়েছে। ঠিক আছে, এ একটা ইলেকট্রন দিয়েছে, এ একটা ইলেকট্রন দিয়েছে, তার ফলে এই যে ইলেকট্রন জোড়, ঠিক আছে, সে এই যে সমযোজী বন্ধন, ঠিক আছে, এটাকে তোমরা অবশ্যই পড়েছো যে এটাকে বলা হয় সমযোজী বন্ধন। তাহলে সমযোজী বন্ধনে আবদ্ধ যে ইলেকট্রন জোড়, সেই ইলেকট্রন জোড়কে কোনো পরমাণুর নিজের দিকে যে আকর্ষণ করার ক্ষমতা, সেটাকে বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। ঠিক আছে, তো ফ্লোরিনের যেহেতু তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাই এই ইলেকট্রন দুটো, ঠিক আছে, এই ইলেকট্রন জোড় দুটো কী হবে, ফ্লোরিনের দিকে বেশি করে থাকবে। ঠিক আছে, ইলেকট্রন ডেন্সিটিটা ফ্লোরিনের দিকে বেশি থাকবে, কারণ যেহেতু ফ্লোরিন এবং হাইড্রোজেন এই দুজনের মধ্যে তড়িৎ ঋণাত্মকতা ফ্লোরিনের সব থেকে বেশি। ঠিক আছে, পর্যায় সারণীতে সব থেকে বেশি তড়িৎ ঋণাত্মক হচ্ছে, সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক হচ্ছে ফ্লোরিন। এফ। ঠিক আছে, এটাকে ইংরেজিতে বলা হয় ইলেকট্রোনেগেটিভিটি। ঠিক আছে, তো আমি কি বললাম যে সমযোজী বন্ধনে আবদ্ধ দুটো ইলেকট্রন, সমযোজী বন্ধনের মাধ্যমে আবদ্ধ দুটো ইলেকট্রন বা ইলেকট্রন জোড়কে কোনো পরমাণু নিজের কেন্দ্রের দিকে যে আকর্ষণ করার যে ক্ষমতা, সেটাকেই বলা হয় ওই মৌলের, ঠিক আছে, ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা। তাহলে এক্ষেত্রে তড়িৎ ঋণাত্মকতা আমরা টার্মটা বুঝতে পারলাম যে কোনো একটা সমযোজী বন্ধনের ক্ষেত্রেই প্রযোজ্য হবে, মানে একা ফ্লোরিনের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে না। যখন যুক্ত থাকছে তখন ইলেকট্রন জোড়টাকে বেশি করে নিজের দিকে আকর্ষণ করে রাখতে পারছে ইলেকট্রন জোড়কে, সেটাই হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা পর্যায় বরাবর কিভাবে বাড়বে বা কমবে সেটা আমরা এবার দেখে নেব। যে পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিক, ঠিক আছে, পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিক। ঠিক আছে, তো ফ্লোরিন যেহেতু রয়েছে কোথায়, ফ্লোরিন রয়েছে 17 নম্বর গ্রুপে, গ্রুপ নাম্বার 17তে রয়েছে ফ্লোরিন। আর ফ্লোরিন থেকে এদিকে যত আমরা আসবো তত তড়িৎ ঋণাত্মকতা কমতে থাকবে। তার মানে বাম দিক থেকে ডান দিকে গেলে কি হবে, বাম দিক থেকে ডান দিকে তড়িৎ ঋণাত্মকতা বাড়তে থাকবে। ঠিক আছে, তড়িৎ ঋণাত্মকতা বাড়বে, বোঝা গেছে? কিন্তু ফ্লোরিনের পরে যে নিয়ন আছে, নিয়নের তড়িৎ ঋণাত্মকতা কখনোই ফ্লোরিনের থেকে বেশি নয়। ফ্লোরিনটা হচ্ছে সব থেকে হাইয়েস্ট, ফ্লোরিন থেকে যখন আমরা এদিকে আসবো তখন এটা কমতে থাকবে। তার মানে বলা যায় যে বাম দিক থেকে ডান দিকে গেলে তড়িৎ ঋণাত্মকতা বাড়বে, এবং ওপর থেকে নিচে এলে শ্রেণী বরাবর, ঠিক আছে, শ্রেণী বরাবর যদি আমরা ওপর থেকে নিচে যাই, ঠিক আছে, শ্রেণী বরাবর, যেহেতু শ্রেণী বরাবর কি হয়, আকার বাড়তে থাকে, তা আকারের সঙ্গে এর সম্পর্কটা হচ্ছে উল্টো সম্পর্ক, মানে আকার বাড়তে থাকার জন্য তড়িৎ ঋণাত্মকতা কমতে থাকবে। ঠিক আছে, এটার তড়িৎ ঋণাত্মকতা কমবে, তড়িৎ ঋণাত্মকতা কমবে। ঠিক আছে, মনে রাখবে যে ওপর থেকে নিচে গেলে তড়িৎ ঋণাত্মকতা কমবে, আর বাম দিক থেকে ডান দিকে গেলে তড়িৎ ঋণাত্মকতা বাড়বে, কিন্তু ফ্লোরিন পর্যন্ত সব থেকে বেশি পরিমাণে বাড়বে, এবং ফ্লোরিনের ক্ষেত্রেই হবে ম্যাক্সিমাম।
নিয়নের ফ্লোরিনের থেকে অনেক কম তড়িৎ ঋণাত্মকতা। ঠিক আছে, তাহলে ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা সব থেকে কী হলো, বেশি হলো। আর এখানে সিএস বা সিজিয়ামের হচ্ছে সর্বনিম্ন তড়িৎ ঋণাত্মক হচ্ছে সিজিয়াম। এর পরের টপিক আমরা পড়ব ধাতব ধর্ম বা অধাতব ধর্ম। আমরা একটু দেখে নিই কেমন হয়, মানে কিভাবে কমে বাড়ে এটা। ধাতব ধর্ম ও অধাতব ধর্ম। ঠিক আছে, তো যদি আমরা যে এখানে হাইড্রোজেন আর লিথিয়ামকে যদি বাদ দিয়ে দেখতে যাই, এই হাইড্রোজেন আর হিলিয়াম, তো লিথিয়াম হচ্ছে ধাতু, বেরিলিয়াম হচ্ছে ধাতু, বোরন হচ্ছে ধাতু কল্প। তার মানে আস্তে আস্তে যখন আমরা এদিক থেকে এদিকে যাচ্ছি, তাহলে কি ধাতব ধর্মটা দেখো, আস্তে আস্তে এটা ধাতু, এটা ধাতু, তারপরে আমাদের এটা ধাতুর মতো আচরণ করে, আবার অধাতুর মতো আচরণ করে, মানে আস্তে আস্তে ধাতব ধর্মটা হারিয়ে যাচ্ছে এবং অধাতব ধর্ম বাড়তে থাকছে। বোরনের পরে কার্বন, তো কার্বন একটা অধাতু। ঠিক আছে, কার্বন, তারপরে হচ্ছে নাইট্রোজেন একটা অধাতু, মানে গ্যাসীয় পদার্থ। অক্সিজেন অধাতু, ফ্লোরিন অধাতু, নিয়ন অধাতু। ঠিক আছে, তার মানে আমরা কি বুঝতে পারলাম, যে বাম দিক থেকে ডান দিকে গেলে ধাতব ধর্ম কি হবে, কমবে। ধাতব ধর্ম কমবে বাম দিক থেকে ডান দিকে। ঠিক আছে, আর এই বরাবর গেলে ধাতব ধর্ম কমবে, মানে কি অধাতব ধর্ম বাড়বে। তোমরা অবশ্যই বিপরীতটাও মনে রাখবে, এখানে ধাতব ধর্ম কমবে মানে অধাতব ধর্ম বাড়বে। আবার শ্রেণী বরাবর উল্টো হবে, যে ধাতব ধর্ম বাড়ছে, এই বরাবর ধাতব ধর্ম এইভাবে বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, ও তীর ওপরের দিকে বোঝাচ্ছি, মানে বাড়ছে, ধাতব ধর্মটা বাড়ছে আর অধাতব ধর্ম কমছে, অধাতব ধর্ম কমছে। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাম দিক থেকে ডান দিকে গেলে ধাতব ধর্ম কমবে, অধাতব ধর্ম বাড়বে। আবার উপর থেকে নিচে এলে ধাতব ধর্ম বাড়বে কিন্তু অধাতব ধর্ম কমবে। মানে সব থেকে বেশি তড়িৎ ধনাত্মক বা ধাতব ধর্ম দেখায় সিজিয়াম। ঠিক আছে, সিএস। তা ধাতব ধর্ম মানেই হচ্ছে ইলেকট্রন বর্জন করার যে প্রবণতা। ঠিক আছে, যে যত ভালো ধাতু হবে সে তত সহজে ইলেকট্রন ছেড়ে দেবে। ঠিক আছে, ইলেকট্রন বর্জন করবে। তো সেই ইলেকট্রন বর্জন এবং গ্রহণ ধর্মকে কাজে লাগিয়ে আমরা কি জারণ বিজারণ ধর্ম পড়তে পারবো। ঠিক আছে, এরপরে যদি আমরা তড়িৎ ঋণাত্মকতার ক্ষেত্রে আরেকটা আমরা দেখতে পাবো, যে তোমরা ওই হ্যালোজেন শ্রেণী পড়েছো, এর আগে আমি তোমাদের হ্যালোজেন গ্রুপ পড়িয়েছি। তো হ্যালোজেনের ক্ষেত্রে কী হয়, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। তো এই ক্ষেত্রেও তোমরা দেখবে তড়িৎ ঋণাত্মকতাটা ফ্লোরিন থেকে অ্যাস্টাটিনে গিয়ে কমবে। ঠিক আছে, ধাতব ধর্ম। এরপরে আমরা আসছি জারণ বিজারণ ধর্ম। 5 নম্বর টপিক হচ্ছে আমাদের জারণ ও বিজারণ ধর্ম। তো আমরা দেখতে পাই যে ইলেকট্রনের যদি ব্যাখ্যা দিয়ে দেখি, যে সোডিয়াম যদি একটা কোনো ইলেকট্রন ত্যাগ করে, ঠিক আছে, তাহলে এই ঘটনাটাকে বলা হয়, পুরো ঘটনাটাকে এটাকে বলা হয় জারণ বিক্রিয়া। ঠিক আছে, তার মানে কি সোডিয়াম নিজে জারিত হচ্ছে, তাহলে অপরকে যখন ইলেকট্রন দেবে তখন কি হবে, অন্যজন যে ইলেকট্রনটা গ্রহণ করবে, সিএল ধরো একটা ইলেকট্রন গ্রহণ করলো, দিয়ে কি হয়ে গেল, সিএল মাইনাস হয়ে গেল। তো ইলেকট্রন ছাড়াটা হচ্ছে জারিত হওয়া, আর ইলেকট্রন গ্রহণ করাটা হচ্ছে বিজারিত হওয়া। ঠিক আছে, মনে রাখবে ভালো করে, যে ইলেকট্রন গ্রহণ করা মানে বিজারিত হওয়া। ঠিক আছে, বিজারিত হওয়া। আর ইলেকট্রন বর্জন করা মানে জারিত হওয়া। তো জারক বিজারক জিনিসটা কি হবে, উল্টো হবে, যে জারক সে অপরকে বিজারিত করবে। তো সোডিয়াম এখানে কি করছে, একে বিজারিত করছে, তার মানে সে বিজারক।
মানে যে অন্যকে যেটা করবে তার ধর্ম হচ্ছে সেইটা। মানে সোডিয়াম অন্যকে ইলেকট্রন দিচ্ছে, তার মানে কি অন্যকে বিজারিত করছে, তার মানে সোডিয়াম হচ্ছে এখানে বিজারক। বোঝা গেছে যে ইলেকট্রন গ্রহণ করা মানে বিজারিত হওয়া, ইলেকট্রন বর্জন করা মানে জারিত হওয়া, ঠিক আছে। আর জারণ তো হচ্ছে ইলেকট্রন বর্জন হচ্ছে জারণ, আর ইলেকট্রন গ্রহণ হচ্ছে বিজারণ। সেই হিসেবে আসছি যে বিজারণ থেকে বিজারিত, জারণ থেকে জারিত। তাহলে যে এই কাজটা করবে তাকে বলা হবে বিজারক, ঠিক আছে। যে বিজারিত করবে, বিজারিত করবে, ঠিক আছে, বিজারিত বিজারিত করবে কে? বিজারক, ঠিক আছে। আমি এটা লিখছি না যে যে মৌল বা যে কোনো মৌল যদি কোনো একটা অন্য কোনো মৌলকে বিজারিত করে তাহলে সে বিজারক, আর অন্য কোনো মৌলকে জারিত করে তাহলে সে জারক। যেমন Cl এর কথা যদি আমরা বলি, ক্লোরিন বা ফ্লোরিনের কথা বলি, তাহলে তারা কি করবে? ইলেকট্রন গ্রহণ করবে। কার থেকে ইলেকট্রন গ্রহণ করবে? একটা ধরো সোডিয়াম থেকে ইলেকট্রন গ্রহণ করলো, তাহলে সোডিয়াম কি করবে? একটা ইলেকট্রন ছাড়ছে, মানে সোডিয়াম থেকে একটা ইলেকট্রন বের করে নিয়ে এলো, তাহলে সোডিয়ামকে কি করলো? ফ্লোরিন কি করলো? জারিত করলো। সোডিয়াম ফ্লোরিনকে জারিত করলো। তাহলে যে জারিত করে তাকে কি বলা হয়? যে জারিত করে, যে জারিত হয়, ঠিক আছে, যে জারিত করে সে হচ্ছে জারক, আর যে জারিত হয় সে বিজারক। যে জারিত করে, অন্য কাউকে জারিত করে সে জারক। তার মানে কি করবে? যে ইলেকট্রন গ্রহণ করে সে হচ্ছে জারক, আর যে ইলেকট্রন বর্জন করবে সে হবে বিজারক। তো আমরা যদি সিম্পল ভাষায় লিখতে চাই, এক কথায় জারক বিজারকের সংজ্ঞা, জারক বলতে যে যত সহজে ইলেকট্রন গ্রহণ করতে পারবে, যে যত সহজে ইলেকট্রন গ্রহণ করবে সে তত শক্তিশালী জারক, তত শক্তিশালী জারক, ঠিক আছে। আর উল্টোটা লিখলাম না আমরা, এর উল্টো হয়ে যাবে বিজারক, যে যত সহজে ইলেকট্রন বর্জন করবে সে হচ্ছে তো শক্তিশালী বিজারক। তাহলে জারকের উদাহরণ হচ্ছে Cl2, F2, Br2। এরা যেহেতু তড়িৎ ঋণাত্মক মানে কি ইলেকট্রনকে নিজের দিকে রাখতে পারে, বা ইলেকট্রন আসক্তি এদের বেশি, তাহলে ইলেকট্রন গ্রহণ করতে পারে। তাহলে ইলেকট্রন যার কাছ থেকে গ্রহণ করবে তাকে এরা জারিত করবে, তা জারিত করার মানে এগুলো হচ্ছে বিজারক। এই এরা অন্যকে জারিত করছে মানে নিজে জারক, ঠিক আছে। এরা প্রত্যেকেই হচ্ছে জারক। আর বিজারক হচ্ছে যে ধাতুগুলো, নর্মালি বেশিরভাগ ধাতু যেহেতু ইলেকট্রন বর্জন করে এবং ওগুলো অন্যকে ইলেকট্রন দেয়, তো অন্যকে বিজারিত করে, তাহলে তারা বিজারক, ঠিক আছে। তাহলে এবার আমরা পর্যায় সারণীর মধ্যে জারণ বিজারণ ধর্মটা দেখব। তো পর্যায় সারণীর যদি আমরা বাম দিক থেকে ডান দিকে যাই, তো এদিকে কি রয়েছে? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। আমরা দেখতে পাবো যে গ্রুপ নাম্বার 17 বা 17তে রয়েছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন। তো এরা হচ্ছে কি শক্তিশালী জারক পদার্থ। তাহলে এই বরাবর যদি আমরা যাই তাহলে জারক ধর্ম বৃদ্ধি পেতে থাকে, ঠিক আছে। জারণ ধর্ম বা জারক ধর্ম বৃদ্ধি পেতে থাকে, ঠিক আছে, এই বরাবর। তাহলে এরা হচ্ছে শক্তিশালী জারক। বাম দিক থেকে ডান দিকে গেলে জারণ ধর্ম বাড়বে, যেহেতু আমরা বললাম যে এরা হচ্ছে শক্তিশালী জারক, তাহলে এরা জারিত করতে পারবে বেশি পরিমাণে। বাম দিক থেকে ডান দিক মানে পর্যায় বরাবর, ঠিক আছে, অবশ্যই পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে জারণ ধর্ম বাড়বে, তার মানে কি বিজারণ ধর্ম কমবে। আর ওপর থেকে নিচে গেলে উল্টো হবে, যেহেতু ধাতব ধর্ম বাড়ছে, ধাতব ধর্ম বাড়লে কী হবে? ইলেকট্রন ছাড়ার প্রবণতা আস্তে আস্তে বাড়বে। তো এই বরাবর যদি আমরা দেখি লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, এসবের ক্ষেত্রে দেখি যদি আমরা, তাহলে এদের কি হবে? বিজারণ যে ধর্ম, ঠিক আছে, এই বরাবর কি জারণ ধর্ম আস্তে আস্তে বাড়ছে। তাহলে জারণ ধর্মের অনুযায়ী যদি বলি আমরা, তাহলে এইরকম হবে, ঠিক আছে। আবার যদি আমরা বিজারণ ধর্ম অনুযায়ী বলি, বিজারণ ধর্ম, তাহলে এটা এই বরাবর হয়ে যাবে, ঠিক আছে।
মানে এদের বিজারণ ধর্ম বেশি, লিথিয়ামের বিজারণ ধর্ম বেশি, মানে কি অন্যকে বিজারিত করতে পারবে সহজে ইলেকট্রন ত্যাগ করে। এবার আমরা ওপর থেকে যদি নিচের দিকে আসি, ঠিক আছে, ওপর থেকে নিচে, ওপর থেকে নিচের দিকে কী হবে, ধাতব ধর্ম বাড়ছে, তাহলে ধাতব ধর্ম বাড়লে কী হবে, ইলেকট্রন ছাড়ার প্রবণতাও বাড়বে। তাহলে ইলেকট্রন ছাড়ছে মানে কি অন্যকে বিজারিত করছে, তাহলে বিজারণ ধর্ম বাড়বে। ওপর থেকে নিচে গেলে বিজারণ ধর্ম বাড়বে আর জারণ ধর্ম কমবে। তাহলে জারণ ধর্ম কমবে। যত রকমের ধর্ম ছিল প্রায় তোমাদের ক্লাস 10-এ, জারণ বিজারণ ধর্ম, ধাতব ধর্ম, অধাতব ধর্ম, সবগুলোর ক্ষেত্রেই আমরা ভালোভাবে তোমাদের বুঝিয়ে দিয়েছি। যদি কোথাও তবুও অসুবিধা হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে, ঠিক আছে।